৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। গেল ৪৫ বছর ধরে দেশে বিদেশে আত্মগোপনে ছিলেন মোজাফফর। ১৯৮১ সালের ৩০ মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেউদ্দিন অন্যতম। বিভিন্ন ঐতিহাসিক ও মামলা সংক্রান্ত বিবরণ অনুযায়ী মেজর মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিত করার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে হত্যার বিষয়টি নিশ্চিত করেন। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুর সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলেউদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তখন মেজর মোজাফফর হোসেন ও মেজর এস.এম. খালেদ পালিয়ে যেতে সক্ষম হন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মেজর মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। পরবর্তী সময়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। অবশেষে ৪৫ বছর আত্মগোপনে থাকার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি দীর্ঘদিনের অমীমাংসিত অধ্যায়ের নতুন অগ্রগতি এলো। সেনাবাহিনীর নিজস্ব বিচার প্রক্রিয়ার মাধ্যমে এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী আজ। এই মুহূর্তে তার বাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, আবু সাঈদ হত্যার রায় বাস্তবায়ন নিয়ে তার পরিবারের সদস্যরা এবং সহপাঠীরা কি বলছেন? আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। এর আগে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে এসেছিলেন এবং তারা সমবেদনা জানিয়েছেন। তারা পরিবারের সঙ্গে কথা বলেছেন। কথা বলে যেটি তারা বলেছেন, যেটি যত দ্রুত সম্ভব আবু সাঈদ হত্যার যে রায় বা যে রায় আদালত দিয়েছে, এই রায়টি বাস্তবায়নের জন্য সর্বোত্তক সহযোগিতা যেন করা হয়, সে ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট আহ, তাদের যে মনোভাব সেটি প্রকাশ করেছেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ছিলেন তারাও কিন্তু এই রায় বাস্তবায়নের জন্য কথা বলেছেন। আমরা একটু কথা বলতে চাই। এই মুহূর্তে কিন্তু আমাদের এখানে এসেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রী রয়েছেন, তিনি এসেছেন। তার সঙ্গে একটু যুক্ত হবো আসলে তিনি এখানে কেন এসেছেন এবং তার আসলে তার বক্তব্যটি আমরা একটু নেবার চেষ্টা করব। আমরা একটু এখানে যুক্ত করার চেষ্টা করছি। তার কবর জিয়ারত করতে আমি কবর জিয়ারত করেছি, তার স্তম্ভে ফুল দিতে আমি ফুল দিয়েছি এবং তার বাড়িতে দেখে যেতে বলেছেন। ইতিমধ্যেই আপনারা জানেন কিনা জানি না যে আবু সাঈদের বাবা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার বাড়ির জন্য একটা আবেদন করেছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জেলা প্রশাসক সাহেবের কাছে পাঠিয়েছেন। এটা নিয়ে জেলা প্রশাসক সাহেব কাজ করছেন। আমাকেও তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কিছু করা যায় কিনা। আমিও ওনাকে আশ্বস্ত করেছি যে বিষয়টা দেখব। আমরা এই আবু সাঈদের জন্য, আমরা ওয়াসিম আকরামের জন্য এই ১৬ই জুলাই যেহেতু আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন, অতএব এই সন্তানদের জন্য, এই কৃতি সন্তানদের জন্য কিছু করবার আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে এবং সেই দায়িত্ব এবং কর্তব্য পালনের জন্য এসছি এবং আগামীতেও আমরা জাতীয়ভাবে এই দায়িত্ব পালন করব। আবু সাঈদ হত্যা মামলার রায় হয়েছে ১৩ই এপ্রিল। অনেক আসামি পলাতক রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ফেসিস শেখ হাসিনা সহ কারো কারো ফাঁসিরও নির্দেশ হয়েছে এবং বেশ কিছু আসামি এখনো পলাতক আছে। এই রায় কার্যকর করা এই সরকারের পক্ষে কতটুকু সময় লাগতে পারে, আদৌ সম্ভব কিনা, পলাতক আসামিদেরকে গ্রেপ্তার করা সম্ভব কিনা, এ ব্যাপারে আমরা সরকার কি পদক্ষেপ নিয়েছে? দেখুন,
এই রায় কার্যকর করা এই সরকারের পক্ষে অবশ্যই সম্ভব। আপনি জানেন যে আদালতের আরো কিছু procedure আছে, যেমন যে আদালত থেকে এই রায়টা হয়েছে তার থেকে উচ্চ আদালত আছে, তারপরে উচ্চ আদালত আছে। আমরা যতটুকু সম্ভব দ্রুততর সময়ের মধ্যে এই আদালতগুলোর কাজ শেষ করব। এদিকে যারা বাইরে, শেখ হাসিনা সহ বাইরে পলাতক আছে, তাদের বাংলাদেশে আনার বিষয়ে বারবার আমরা যে দেশে পলাতক সেই দেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি, যোগাযোগ অব্যাহত রাখবো। যারা আসবে না বা আনার কোনো সুযোগ আমরা পাবো না, বা সেই সরকারের কোনো সহযোগিতা পাবো না, এদেশে যারা আছে আমরা তাদের অন্তত রায় কার্যকর করবার জন্য সর্বশেষ আদালতের ধাপটি শেষ হলে আমরা দ্রুততার সাথে শেষ করে আমরা কার্যকর করবার চেষ্টা করব। এ ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক, কারণ এই জুলাই চেতনা, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা তৎপর। এই জন্যই যে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে এই মুহূর্তে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা সরাসরি শুনছিলাম তার বক্তব্য। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশ জুড়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। এদিনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ 6 জন শহীদ হন। দিনটি ঘিরে সারা দেশে সরকারি বেসরকারি বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, পারস্পরিক বিভেদ দূর করে জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে। আমরা মনে করি আজকের এই প্রেক্ষাপটে আমরা সবাই মিলে তাদের পাশে থাকতে হবে এবং জুলাই অগাস্টের যারা বিপ্লবী, যারা আহত হয়েছেন, ওই আহত পরিবারকে আমাদেরকে অবশ্যই দেখভাল করতে হবে, পুনর্বাসন করতে হবে। সকালে কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা মোরাপাড়ায় চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিগত 17 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যত গুম খুন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের সময়, বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। বরিশাল নগরীর আমতলার মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল। খুলনার শিববাড়ি মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। যশোরেও প্রথমবারের মতো জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। শহরের বকুলতলার জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুড়িগ্রামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। টাঙ্গাইলে জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দেয়া হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ সকলেই প্রত্যাশা করে একটি সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রটি পরিচালিত হবে। ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কুমিল্লা টাউন হল মাঠে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, রাজনৈতিক সামাজিক দল, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শান্তা ইসলাম, ৭১। চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় আগুন লেগে 10 জন দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় আহতদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকরা। কারখানাটিতে পাইপ ফিটিং ও ওয়েল্ডিংয়ের কাজ চলার সময়ে এই অগ্নিকাণ্ড হয়। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার
কনফিডেন্স লবণ কারখানায় পাইপ ফিটিং ও ওয়েল্ডিং এর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ হয়, মুহূর্তেই কারখানায় আগুন ধরে যায়। এতে দগ্ধ 10 জনকে উদ্ধার করে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ওখানে ওই ডেলি হিসাব মানে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেন, লবণের প্যাকেট প্যাকিং করা আর কি এরকম। ডাক্তার আমাদেরকে তো কিছু বলেন, ডাক্তার ওরা কথা বলতে ব্যান্ডেজ করতেছে, ওদের দায়িত্ব ওরা পালন করতেছে, আমাদেরকে কিছু বলতেছে। দগ্ধদের মধ্যে শ্বাসনালী পুড়ে যাওয়ায় 8 জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানান তাদের শরীরের 20 থেকে 95% পর্যন্ত পুড়ে গেছে। 8 জনের মধ্যে 8 জন অবস্থা খারাপ, কারণ আপনি যেটা 20% বলছি ওনারও শ্বাসনালী পুড়ে গেছে, এবং শ্বাসনালী পুড়ে গেলে 2-3 দিন পর রোগী খারাপ হয়ে যায়, সেটা যত কম পার্সেন্টেজ হোক। তো আমাদের চেষ্টা হচ্ছে যে মানে এগুলিকে সর্বোচ্চভাবে আমরা আইসিইউতে রেখে চিকিৎসা করা। আমাদের যেহেতু আমরা এখন মোটামুটি 5 বেড আইসিইউ আছে, আমরা চেষ্টা করব সর্বোচ্চ। দগ্ধদের জন্য দ্রুত উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন স্বজনরা। ওদের তো এসি প্রয়োজন, কিন্তু ওখানে এসি আছে, এসিগুলো চলতেছে না, ফ্যান আছে, ফ্যানগুলো ঘুরতেছে না। দগ্ধদের সুচিকিৎসায় আইসিইউ সাপোর্ট দরকার বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। পদ্মায় পানি বেড়ে তীব্র স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পাটুরিয়ার 5টি ফেরিঘাটের 3টির পন্টুন ডুবে গেছে। মাত্র 2টি ঘাট দিয়ে যানবাহন পারাপার চলছে। পারাপারের সময় বেশি লাগায় দুর্ভোগে পড়ছে যাত্রী ও যানবাহন চালকরা। ঘাট কর্তৃপক্ষ বলছে ডুবে যাওয়া পন্টুন উপরে তোলার কাজ শুরু করা হয়েছে। মনিরুল ইসলাম মেহিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। অস্বাভাবিক পানি বেড়ে গত কয়েকদিনে পাটুরিয়ার 5টি ঘাটের মধ্যে 3টির পন্টুন ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে ওই 3 ঘাট দিয়ে ফেরি পারাপার। বাকি 2টি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটের অবস্থা খুবই খারাপ, বর্ষা মাস তো পানি বেশি। এখন কিছুটা আরো 20 মিনিট সময় বেশি লাগে, আর ভোগান্তিতে একটু বেশি হবেই। সত্যি করে এখানে একটা ব্রিজ হলে অনেক সুবিধা হয়, আমরা একটু টেনশন মুক্ত হয়। পরিবহন চালকরা জানান সবগুলো ঘাট চালু না থাকায় তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ফেরির জন্য। ঘাটে প্রচুর ডিস্টার্ব হচ্ছে, এখন ভাঙাচুরো অবস্থা। যানজট হয়, যাত্রীরা কষ্ট পায় এবং যাত্রীরা অনেক রুগী আসে, তারাও কষ্ট পায়। পল্টন ঠিক করতে হবে, পল্টন যদি ঠিক না করে তো ঘাটে যানজট তো লাগবেই। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে 5 নম্বর ঘাট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। 4 নম্বর ঘাট নিচের স্তর থেকে উঠিয়ে আনার কাজ চলছে। এছাড়া 1 নম্বর ঘাটের সংযোগ সড়ক বালিমাটির হওয়ায় সেখান দিয়ে যানবাহন ওঠানামা করতে পারছে না, যে কারণে শুধু 2 এবং 4 নম্বর ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা করা হচ্ছে। 1 নম্বর ঘাট ব্যবহারে কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন 1 নম্বর ঘাটের আপ পকেট এবং ডাউন পকেটে অনেকগুলো ড্রেজার আছে, তারপরে আপনার যে বলঘেট আছে, এগুলার কারণে ফেরি ভিড়তে অসুবিধা হচ্ছে। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে পন্টুন ডুবে যাওয়ায় 5 নম্বর ঘাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, আর 4 নম্বর ঘাট নিচের স্তর থেকে উঠিয়ে আনার কাজ চলছে। সবসময়ের জন্য লেবার মোতায়েন করা আছে, শ্রমিক আছে, আমার জনবল আছে এবং আমি নিজেও আছি থেকে আমরা কাজ করতেছি এবং মনিটরিং করতেছি যে কোনো প্রকার কোনো ঘাটে কোনো সমস্যা হলে পরে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি যাতে কোনো পরিবহন ওঠানামায় কোনো সমস্যা না হয়। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে বর্তমানে 16টি ফেরির মধ্যে চলাচল করছে 11টি ফেরি। বনশ্রী হালদার, ৭১। টানা কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে আছে আশুলিয়ার শ্রীপুর এলাকা। সেখানকার বেশিরভাগ বসতঘর এখনো পানিতে ডুবে আছে। আসবাবপত্র সরিয়ে পাশের একটি নির্মাণাধীন হাসপাতাল ভবনে আশ্রয় নিয়েছে বহু পরিবার। সব মিলিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন পানিবন্দী পরিবারগুলো। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রায় 10,000 মানুষের বসবাস শ্রীপুর এলাকায়, যাদের বেশিরভাগ পোশাক শ্রমিক ও কম আয়ের মানুষ। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় অনেকেই ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এলাকার লোকজন জানান শ্রীপুরে জলাবদ্ধতা নতুন নয়, তবে এবারের পরিস্থিতি ভয়াবহ হয়েছে। ঘরে পানি ঢুকে পড়ায় নিরাপদ আশ্রয়ের পাশাপাশি দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সবচেয়ে বেশি দুর্ভোগে শিশু ও বয়স্করা। এই পানির জন্য আমাদের এই হাঁটাচলা কষ্ট হইতেছে, ব্যবসা বাণিজ্য কষ্ট হইতেছে। প্রতি বছরেই মনে করেন যে বছরে 4-5 বার করে মনে করেন আমরা এই কষ্টের ভোগগুলা করি। দোকানের ভিতরে এই সমান পানি। আমাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বের হতে লাগে, অনেক সময় নৌকা পাই না, পানির মধ্যে
যাই ডিউটি করা লাগে। পানি নিরসন করার জন্য যে কোনো একটা ব্যবস্থা করুক। শুধু শ্রীপুর নয়, আশুলিয়া, জামগড়া ও ধামসোনা ইউনিয়নের বিভিন্ন এলাকার বেশিরভাগ মানুষের অভিযোগ দুর্ভোগ পোহালেও প্রয়োজন অনুযায়ী ত্রাণ সহায়তা তারা পাননি। বাসা আমাদের তোমার পানি ঘরের ভিতরে সব নিয়ে আমরা এই জায়গায় ঘুমাইছি। ডুবে গেছে একবারে, ঘরের মধ্যে গলা পানি, ঘরে ঢুকতে পারি না, ঘরে পানি বা রান্দা যা খামো এই ক্ষমতাটা এখানে নাই। তুলো গেছে, সবকিছু ডুবে গেছে, গোসলখানা নাই কি, আমাদের টয়লেট নেই কি, কিচ্ছু নেই কি। সাভার উপজেলা প্রশাসন জানিয়েছে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বৃষ্টি কমলে জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে যতটুকু ত্রাণ বা শুকনো খাদ্য সামগ্রী আমাদের নিকট ছিল, আমরা ইতিমধ্যেই সকল ইউনিয়নে সেগুলো বিভাজন করে দিয়েছি। এছাড়াও আমরা নতুন করে আমাদের শুকনো খাবারের চাহিদা দিয়েছি, সেগুলো পাওয়া মাত্র আমরা পুরো সকল ইউনিয়নে আমরা আসলে বিভাজন করে দিই। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ভোগ এড়াতে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শাকিলা শম্পা, ৭১। আশুলিয়ার জলাবদ্ধতার আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক প্রতিবেদনে আমরা দেখছিলাম জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের চিত্র। এই মুহূর্তে সেখানকার অবস্থা কি, আর দুর্গত মানুষ সরকারি কোনো সহায়তা কি পেয়েছে কিনা? আমি এই মুহূর্তে আছি আশুলিয়া ধামসোনা ইউনিয়নের শ্রীপুর এলাকায়। আপনাকে জানিয়ে রাখি, এটি কিন্তু নবীনগর চন্দ্র মহাসড়কের পাশে রাস্তাটি, এবং আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি যত দূর চোখ যাচ্ছে সেটি কিন্তু প্রতিটি দোকানপাট, এখানে যে সকল বসত বাড়িগুলো রয়েছে সবগুলোই কিন্তু এখন পানির নিচে। এই রাস্তাটির এখন একমাত্র বাহনই কিন্তু এই নৌকা, কারণ কোনো যান চলাচল ভিতরে করতে পারছে না। তাছাড়া এখানকার যারা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু বেশ 10-12 দিন যাবৎ কিন্তু এভাবেই তারা এখানে জীবনযাপন করছেন। মূলত সাভার এবং আশুলিয়া কিন্তু একটি শিল্পাঞ্চল এলাকা, এখানে কিন্তু হাজারো পোশাক শ্রমিক বসবাস করে। শুধু এই শ্রীপুর এলাকায় কিন্তু 10,000-এর বেশি পরিবার কিন্তু বসবাস করে। আমরা যদি এখানকার একজন স্থানীয় যারা বসবাস করেন তার সাথে কথা বলি, কি অবস্থায় আছেন, কেমন জীবনযাপন করছেন? আজ 10-12 দিন ধরে পানি, বাসায় পানি, রুমেও পানি, বাচ্চা কাছে নিয়ে তো অনেক কষ্টে আছি, স্কুলে যেতে পারে না, সমস্যা বাচ্চা কাছে নিয়ে। প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পেয়েছে? না পাই নাই, আমরা এখন পর্যন্ত কিছুই পাই নাই। আজ তো প্রায় 11 দিন হয়ে গেল। হ্যাঁ, 11 দিন হয়ে গেল, আমরা কিছুই পাই না, কেউ আসেও নাই। কিছুক্ষণ আগে তো আপনি সমস্ত নৌকা দিয়ে নামলেন, কি অবস্থা ভিতরের এবং ত্রাণ সহযোগিতা পেয়েছেন? ভিতরে অনেক পানি, কোনো কিছুই পাই নাই, কেউ আসেও নাই, আমাদের দেখতেও আসে নাই কেউ, যে কোন হালে আছি কেউ দেখতেও আসে নাই। কারণ আমরা অভাবেই আছি, গ্যাস নাই, পানির অভাব, সংকট, এমনি তো রাস্তায় পানি চলতে পারি না, ছোট বাচ্চাদের নিয়ে খুবই কষ্ট আছে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা বসবাস করছেন তারা কিন্তু এখন এই পানির এমন একটি অবস্থায় পরিণত হয়েছে যে কারণে কিন্তু এখানে বিভিন্ন রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। আপনার সাথে কথা বলি, কি অবস্থা ভিতরে, আপনাদের স্বাস্থ্যের কি অবস্থা, খাওয়া দাওয়া কি করছেন, কোনো সহযোগিতা পেয়েছেন? আমরা সরকার থেকে কোনো সহযোগিতা পাই নাই, আমাদের কেউ কোনো কিছুতে হেল্প করে নাই। আর আমাদের ভিতরে প্রচুর পরিমাণ পানি, বাহির থেকে বাইরে যেতে পারি না, এই পর্যন্ত পানি। আর আমার ঘরে এখনো 1 হাঁটু পানি আছে, কিন্তু আমাদের পাশে কেউ দাঁড়ায় নাই আজ পর্যন্ত। যেমনটি শুনছিলেন, এখানে যারা এই বন্যায় কবলিত হয়ে যারা এই 11 থেকে 12 দিনে প্রায় হয়ে যায় তারা এখানে বসবাস করেন, তারা কিন্তু খুবই মানবেতর জীবনযাপন করছেন এবং একটি ক্ষোভ প্রকাশ করেছেন যে এখন পর্যন্ত কিন্তু তাদের স্থানীয় মহল বা প্রশাসন থেকে কিন্তু কেউ কিন্তু তাদের দেখতে আসেন, এমনটি কিন্তু অভিযোগ করছেন তারা। অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা সবশেষ খবর জেনে নিচ্ছিলাম। দর্শক, আশুলিয়ায় জলাবদ্ধতার খবর নিয়ে সহকর্মী জাহিদুল ইসলাম অনেক যুক্ত ছিলেন এতক্ষণ। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া চলছে। জোয়ারে মেঘনা নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে বলে জানিয়েছে ভোলা পানি উন্নয়ন বোর্ড। এদিকে লঘুচাপের প্রভাবে আগুনমুখা, দারছিড়া, বুড়াগৌরাঙ্গ ও রাবনাবাদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বেড়েছে। এতে পটুয়াখালীর রাঙ্গাবালির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল থেকে ভোলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরে 3 নম্বর ও নৌবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। ভোলা, মনপুরা, হাকিমউদ্দৌন, চরনিজাম সহ 5টি অভ্যন্তরীণ নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
তবে ইলিশা, লক্ষ্মীপুর, ঢাকা রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। জোয়ারের কারণে ভোলার ইলিশা ফেরিঘাট ডুবে যাওয়ায় 3 থেকে 4 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গাড়ি নিয়ে আসছি ইলিশা ফেরিঘাটে, কিন্তু এখানে জোয়ারের পানির কারণে পল্টন ডুবে যাওয়ার কারণে আমরা ফেরি গাড়ি উঠাইতে পারতেছি না। পুরো পানিতে জোয়ার উঠা বইরা গেছে, এখন এই 5টা বাজে এখনো যাইতে পারি নাই। গাড়িও ছাড়তেছে না, ফেরিও ছাড়তেছে না, কারণ আমরা এইভাবে কষ্ট থাকলে তো আমাদের জীবন চলবো না। জোয়ারের সময় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকে কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গরুভাঙা, মধ্য চালিতাবুনিয়া, গোলবুনিয়া ও বিবি হাওলা গ্রাম। এদিকে উপজেলার চরমন্তাজ ইউনিয়নে নিচু এলাকায় জোয়ারের পানি ঢুকেছে। স্থানীয়দের অভিযোগ, চালিতাবুনিয়া ও চরমন্তাজের চর আন্ডা এলাকার বেড়িবাঁধ দীর্ঘদিন ভাঙা থাকলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। মিনিমাম 4 থেকে 5 ফুট পানি বেশি হয়েছে, যার কারণে চালিতাবুনিয়ার সমস্ত জায়গা, নদী নালা, আপনার পুকুর পুষ্টুনি সব কিছু অনেকের মাছ চলিয়ে গেছে। আমার নিজেরই এই যেমন এই ঘরটায় অনেক মালামাল আছে, মালামালকে ভাসিয়ে নিয়ে গেছে। এখন পর্যন্ত আমার ঘরে কোনো পাকশাক করতে পারি নাই। বেড়িবাঁধ মেরামতের পাশাপাশি স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শাকিলা সিথি, ৭১। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা। দেশের অন্যতম বৃহৎ এই শিল্পাঞ্চল বেসিক শিল্পনগরী সহ এখানে গড়ে উঠেছে হাজারো ছোট, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। কিন্তু প্রয়োজনীয় নাগরিক সুবিধা ও পরিকল্পিত অবকাঠামোর অভাব ও অপরিকল্পিত উন্নয়নের ভোগান্তিতে পড়েছেন প্রায় 20 লাখ মানুষ। ব্যবসায়িক ভোগান্তিতে উৎসাহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের ফতুল্লা বর্ষা এলেই সামান্য বৃষ্টিতেই সড়ক তলিয়ে যায়, আর এখন তো অবিরাম বৃষ্টি। ঘন্টার পর ঘন্টা জমে থাকা পানিতে যানজট, জনভোগান্তি। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে রাস্তা, খাল ও নালায় জমছে ময়লা আবর্জনা। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মশার উপদ্রব ও বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি। এদিকে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ও জনসংখ্যা দ্রুত বাড়লেও সেই অনুপাতে গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো, যে কারণে পরিকল্পনাহীন নগরায়ন ও শিল্পায়নের চাপ সরাসরি বহন করছে ফতুল্লার সাধারণ মানুষ। আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের চলাফেরা করতে অনেক সমস্যা হয়। আমরা এই পানির কারণে স্কুলে যেতে পারি না। এই রাস্তা ঠিকই না, এই রাস্তা ছোটকাল থেকে এখন পর্যন্ত দেখি না এই রাস্তা ঠিকঠাকটা আছে। এই গার্মেন্টস কি ওইটা দিয়া চিন্তা ভাবনা করে না, বরং আর ময়লা টেলা সব করা আমরা হাই না হালায়। আমাদের মার্কেটের দোকানদার আছি, আমাদের বেচাকেনা খুবই কম, বেচাকেনা নাই বললেই চলে, কারণ এখানে মানুষ যাতায়াত করতে পারে না, কাস্টমার আসতে পারে না। এলজিডির কর্মকর্তাদের কাছে আমরা অনুরোধ করব, অতি দ্রুত তারা যেন এই সংস্কার করে এই এলাকা মানুষের ভোগান্তি থেকে তারা রক্ষা করে। জেলা প্রশাসক বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নাগরিক সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি এটা সিটি কর্পোরেশন হয়ে যায়, মূল বাস্তবায়নকারী সিটি কর্পোরেশনই থাকবে, কিন্তু আমাদের যে মাস্টার প্ল্যানগুলো থাকবে, অর্থাৎ জলাবদ্ধতা নিরসন এবং নদী ব্যবস্থাপনা, সেটাকে ফোকাস করেই কিন্তু প্ল্যানগুলো বাস্তবায়ন হবে। এই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলোতে আমাদের ফোকাস ওইভাবেই থাকবে যাতে আমরা জলাবদ্ধতা নিরসন করতে পারি। জেলা পরিষদ প্রশাসক বলেন, দীর্ঘদিনের অবহেলা ও অপরিকল্পিত উন্নয়নের কারণে এখানকার মানুষ ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করা হয়েছে, ড্রেন নির্মাণ করা হয়েছে এবং ব্রিজ কালভার্টও নির্মাণ করা হয়েছে, যে কারণে পানি চলাচলের জন্য ওই সকল জায়গাগুলোতে পরিকল্পিত ব্যবস্থা না থাকায় পানিগুলো সরতে পারছে না। ফতুল্লা থানার আয়তন ৬৮.64 বর্গ কিলোমিটার। 5টি ইউনিয়ন নিয়ে গঠিত এ থানার জনসংখ্যা 2022 সালের জনসমুদ্র অনুযায়ী 10,12,144 জন। হাসান আহমেদ, ৭১। বন্যার পানি নেমে গেলেও এখনো চরম দুর্ভোগে কক্সবাজারের দুর্গত এলাকার মানুষ। ভেসে উঠছে কত চিহ্ন, বাড়ছে খাদ্য, পানি ও চিকিৎসা সংকট। একই সাথে ধস ও পানিতে ডুবে নিহতদের বাড়িতে চলছে শোক। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। এই মাটিতে স্বপ্নের বীজ বুনেছিলেন পেকোয়ার নাসির উদ্দিন। দিনরাত পরিশ্রম করে ঋণের টাকায় গড়েছিলেন নার্সারি। এখন এখানে শুধুই স্মৃতি। বন্যার তীব্র স্রোত ভাসিয়ে নিয়ে গেছে তার তীরে তীরে গড়া ভবিষ্যৎ।
ক্ষয়ক্ষতি 5-6 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যেত না রে। আরে হাঁটটার ধরে জিনিসপাতি জিন আসলে কমপ্লিট বাসা নয়, হঠাৎ পানি বের গিয়ে তো আর জিনিস সরাই না পারি। নাসিরের মতো নিঃস্ব হয়ে গেছেন 43,210 জন কৃষক, হারিয়েছেন 4,211 হেক্টর জমির ফসল। এছাড়া বন্যায় 303টি খামারের 1,290টি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়ে গেছে 330টি পোল্ট্রি খামার, আর 3,998টি মৎস্য খামারে 453টি মাছের ঘের নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার 45,436টি পরিবারের 2,32,000-এর বেশি মানুষ। জানি মাতামরি পানি আমাদের এদিকে আসে, যেমন এই রাস্তা ভেঙে যায়। আর এড়তে দূর পানি আর বসত নদী ব্যাকি নষ্ট হয়ে ফুসি গেলে গিয়ে জিনিসপাতি বানভাসী মানুষদের ঘরে মাথা গোজার জায়গা নেই, জ্বালাতে পারছে না চুলার আগুন, কারো কারো ঘরটিও মিশে গেছে বন্যার পানির সাথে। ত্রাণের খবর পেলে কেউ ছুটছেন, কেউ না পেয়ে খালি পেটে থাকছেন। আর বেশি কষ্ট সংকট আছি, ভাত পানি হানা দেওয়া ওষুধপত্র লই। দিন মজুরে হাজ করে নাই, বরং শীতের তুনে কিস্তি আছে, ফলে কিস্তি মাপ করলে তারা উপকৃত হইব না। বন্যা দুর্গত এলাকায় খবর নিতে এসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহায়তা করা হবে। বীজতলা তৈরি করে আমরা এই চারাগুলো আমরা কৃষকদের মাঝে আমরা বিতরণ করব। মাছের ঘের যেখানে তলিয়ে গেছে, কারোর চুনের প্রয়োজন, মাছের খাবারের প্রয়োজন, কারোর হয়তো মাছের পোনা প্রয়োজন, যে আর যেটা প্রয়োজন ইনশাআল্লাহ সরকার সেটা ব্যবস্থা করবে। এদিকে পাহাড় ধস আর বন্যায় নিহত 31 জনের পরিবারের কান্না এখনো থামছে না। প্রিয়জনদের ফিরে না পাওয়ার কষ্ট বয়ে বেড়াচ্ছেন তারা। যে হারিয়ে গেছে সে তো আর আসবে না, যে দুজন আছে তাদেরকে নিয়ে বাঁচার সুযোগ করে দেন আপনারা। আমি আর কিছু চাই না আপনাদের থেকে। আবহাওয়া কিছুটা স্বাভাবিক না হতেই আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আবারও সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দিনাজপুর সদরের 3 নম্বর ফাজিলপুর ইউনিয়নের একটি সড়কে জলাবদ্ধতার কারণে প্রতিদিন ভুগতে হচ্ছে হাজার হাজার মানুষকে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস, তিনি সরেজমিনে সমস্যা চিহ্নিত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। খালিদ আরাফাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দিনাজপুর সদরের 3 নম্বর ফাজিলপুর শাহপাড়ার এই সড়কটি সংযোগ তৈরি করেছে 2 নম্বর সুন্দরবন ইউনিয়নের সঙ্গে। এছাড়া দিনাজপুর রংপুর মহাসড়কে যাওয়ার জন্য ইউনিয়ন দুটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি। অথচ সামান্য বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় সড়কের অনেকখানি অংশ, যার কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার প্রায় 15,000 মানুষকে। বাজার, হাট, অফিস, আদালত ও স্কুল কলেজে যাতায়াতে চরম ব্যাঘাত ঘটায় এই জলাবদ্ধতা। আমি কালকে যখন মোটর পার করে এই সাইড দিয়ে আমার গাড় পর গাড়ি ফুরিয়ে যা অবস্থা, আমি নিজে উঠে পাই না, আমার কেমন গাড়ি গাড় পর। আমরা এখান থেকে অটোতে বা কোনো যানবাহন কিছু পাই না, আমাদের দূরে হাটে যেতে হয়। আমরা চলতে পারতেছি না, আর অটো ওগুলার ইয়েগুলা ব্যাটারিগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা খুব কষ্টে আছি। আমরা এটা এমপি সাহেবকেও জানাইছি এবং এডিসি, টিওনো, পিআইও যতগুলো সেকশন আছে এই ডিপার্টমেন্টে, রাস্তার ডিপার্টমেন্টে আমরা সবাইকে জানাইছি। সবাই বলছে যে আমরা করে দিব, কিন্তু আজ পর্যন্ত কাজটা হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সড়কের বিষয়ে অভিযোগ পেয়েছেন, ঘটনাস্থল শিগগিরই পরিদর্শন করবেন, সড়কের সংস্কার বা প্রয়োজনে নতুন করে তৈরির ব্যবস্থা নেবেন। ওই রাস্তাটা আসলে উঁচু করার প্রয়োজন, যতটুকু শুনেছি আমাদের মাননীয় সংসদ সদস্য স্যারও অবগত আছেন। আমরা ওখানে এই রাস্তাটা প্রকল্প নিয়ে ওইটা উঁচু করে দিব, আর তারপরও যদি মনে হয় রাস্তা করার পরও যে ওখানে পানির ড্রেনেজ সিস্টেমের দরকার, তাহলে আমরা ওখানেও ড্রেন করে দেওয়ারও পরিকল্পনা করছি আর কি। জলাবদ্ধতার কারণে এই সড়কে অটোরিকশা বা ভ্যান জাতীয় যানবাহন চলাচল করতে চায় না, তাই অনেক পথ ঘুরে কিংবা পানি মারিয়ে হেঁটেই পার হতে হয় এই অংশটুকু। তাই দ্রুত সড়ক সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী। হাসান আহমেদ, 71। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া এবং পুনর্বাসন কার্যক্রম জোরদারে সব সংস্থার সমন্বিত উদ্যোগ নিতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে রেড ক্রিসেন্ট সোসাইটি। টানা বৃষ্টি, পাহাড় ধস ও সড়ক যোগাযোগে ঝুঁকির জন্য এক সপ্তাহ পর রাঙামাটির সাজেক ভ্যালি সহ সব পর্যটন কেন্দ্র উন্মুক্ত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক নাজমা আশরাফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে জারি করা নির্দেশনা সংশোধন করে সাজেক ভ্যালি সহ বাঘাইছড়ির সব পর্যটন কেন্দ্র ভ্রমণের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে চলতি মৌসুমে জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য পর্যটকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পাবনার আতাইকুলায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে 2 জন মারা গেছে। এই ঘটনায় আহত হয়েছে 4 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নারীর মরদেহ নিয়ে পাবনার সাথিয়ায় যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এ সময় আতাইকুলার সরাডাঙ্গি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন মারা যান। নিহতরা হলেন অ্যাম্বুলেন্স চালক রাজ শেখ এবং মরদেহের স্বজন বুলু খাতুন। নিহত 2 জন এবং অ্যাম্বুলেন্সের মরদেহ পাঠানো হয়েছে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে। চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক এলাকায় প্রতিষ্ঠার দাবিতে 3 ইউনিয়নে চলছে সকাল সন্ধ্যা হরতাল। বৃহস্পতিবার সকাল সন্ধ্যা দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে পালিত হচ্ছে এই হরতাল। হরতালে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়ায় ঢাকার সাথে ফটিকছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আন্দোলনকারীরা জানান, উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর জনগণের সুবিধাজনক ও যৌক্তিক স্থানে প্রতিষ্ঠা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যশোরে পালিত হয়েছে সাংবাদিক শামসুর রহমানের 26তম মৃত্যুবার্ষিকী। বৃহস্পতিবার সকালে তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন সাংবাদিকরা। সকাল 10:30টায় যশোর প্রেস ক্লাবে সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করেন। পরে শোক র্যালি নিয়ে শহরের কারবালা কবরস্থানে যান তারা। সেখানে শহীদ সাংবাদিক শামসুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিক নেতারা। এরপর প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তারা দ্রুত হত্যাকাণ্ডের বিচার শেষ করার দাবি জানান। এর আগে 2000 সালের 16 জুলাই রাতে দৈনিক জনকণ্ঠের যশোর অফিসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শামসুর রহমান। আইনি জটিলতায় মামলাটি এখনও উচ্চ আদালতে বিচারাধীন। ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব আজ ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব মন্দিরে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। উদ্বোধন শেষে সন্ধ্যা 6টায় টানা হবে রথ। রথ উৎসব ঘিরে শুরু হচ্ছে মেলা, যা চলবে মাসব্যাপী। প্রতিবারের মতো এবারও রথযাত্রা ও মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র্যাবের পাশাপাশি থাকছে গোয়েন্দা নজরদারি। বুধবার রাতে অধিবাসের মাধ্যমে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী 24শে জুলাই উল্টো রথ টানার মধ্য দিয়ে রথযাত্রা শেষ হবে। ধামরায়ের রথযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, রথ উৎসব কি উদ্বোধন হয়েছে কিনা এবং উৎসব ঘিরে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন?
অতিথি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রথ যে উদ্বোধন হওয়ার কথা রয়েছে যে মঞ্চ থেকে, সেই মঞ্চের সামনে। এখন পর্যন্ত যিনি প্রধান অতিথি রয়েছেন তিনি কিন্তু এখন পর্যন্ত পৌঁছায়নি, যে কারণে এখন পর্যন্ত উদ্বোধন করা হয়নি। আমি আইন শৃঙ্খলা বিষয়ে যদি একটু কথা বলি, ধামরাই থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছে তার সাথে একটু কথা বলো যে আপনারা এই রথযাত্রা সফল করতে কতটুকু প্রস্তুত রয়েছেন, আর যেহেতু রথটি যাত্রাবাড়িতে 7 দিন অবস্থান করে সেইখানে আপনারা কি নিরাপত্তা? ধন্যবাদ। আপনি জানেন যে আমরা এই রথযাত্রা অনুষ্ঠানকে শান্তিপ্রিয় এবং শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রায় 4 শতাধিক পুলিশ সদস্য, অফিসার ফোর্স আমরা নিয়োজিত আছি এখানে। পাশাপাশি সাদা পোশাকেরও একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে, ডিএসবি কাজ করছে এবং রূপটপে পুলিশ আছে। আমরা রথযাত্রাকে কেন্দ্র করে এবং 24 তারিখ পর্যন্ত 24 ঘন্টায় আমাদের ডিউটি নিয়োজিত থাকবে। ধন্যবাদ। অতিথি শুনছিলেন যে অফিসার ইনচার্জ বলছিলেন যে তারা এই রথের নিরাপত্তা নিশ্চিতে 24 ঘন্টায় কিন্তু পুলিশ কাজ করছে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই রথ কিন্তু আজকে 16 জুলাই 6টার দিকে টানার কথা রয়েছে। যাবে যে যশোমাধব রয়েছে তার মাসির বাড়িতে 7 দিন অবস্থান করবে। পরবর্তী 24 তারিখে উল্টো রথের মাধ্যমেই কিন্তু তার নিজ গৃহে ফিরবেন। তো সব মিলে বলা যায় যে আমরা যেটুকু জানতে পেরেছি, প্রধান অতিথি যিনি রয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই সভাস্থলে উপস্থিত হবেন, সেই সাথে তিনি এই রথের উদ্বোধন করবেন। আর ইতিমধ্যেই কিন্তু সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু এখানে যে ভক্তবিন্দু আছেন, দর্শনার্থী আছেন, তারা কিন্তু এই রথের যে স্থলটি রয়েছে সভাস্থলে তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হলো এই ধামরাই রথ কিন্তু উপমহাদেশের সর্ববৃহৎ রথযাত্রা। যে সেই রথযাত্রায় কিন্তু শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও কিন্তু এই রথে অনেক ভক্ত দর্শনার্থী এই রথযাত্রা দেখতে আসেন। তো সব মিলে বলা চলে যে ধামরাইয়ের রথযাত্রা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে। আশা করা যায় 6টার দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও এই রথযাত্রাটি অনুষ্ঠিত হবে। আর আরেকটা বিষয় জানাই, একটু বৈরী আবহাওয়া চলছে, বৃষ্টির কারণে যে সভাস্থল রয়েছে সেইখানে কিন্তু যে ভক্তবিন্দু রয়েছেন, দর্শনার্থী রয়েছেন, তারা কিন্তু এখনো এই চেয়ারগুলোতে বসতে পারছেন না। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে রথযাত্রার খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, ধামরাই থেকে সহকর্মী রাসেল হোসেন যুক্ত ছিলেন এতক্ষণ। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনছাড়া গ্রামে রয়েছে বেহুলা লক্ষিন্দরের স্মৃতি বিজড়িত স্থান, যা লোকগাথা ও রহস্যে ঘেরা। এলাকার জনশ্রুতি অনুযায়ী মনসামঙ্গল কাব্যের বেহুলা সুন্দরীর জন্ম হয়েছিল এই এলাকায়। তার জীবনকূপ ও সোনার নৌকা ঘিরে আজও মানুষের মধ্যে রয়েছে গভীর শ্রদ্ধা ও রহস্যময় বিশ্বাস। সহকর্মী ইউসুফ দেওয়ান রাজুর পাঠানো তথ্য ও বেলাল হোসেনের ছবিতে প্রতিবেদন। বাংলা লোককাহিনীর অমর চরিত্র মনসামঙ্গল কাব্যের বেহুলা, তার জীবনকূপ ও সোনার নৌকা ঘিরে রয়েছে নানা রহস্য ও লোকবিশ্বাস। গল্পটি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনছাড়া গ্রামের। এলাকার লোকগল্প মতে বেহুলা সুন্দরীর জন্ম হয়েছিল এই এলাকায়। শৈশব থেকে তিনি এই কূপের পানি ব্যবহার করতেন। আমরা আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি যে বেহুলা লক্ষিন্দর খুব সতী সাধবী ছিলেন। যারা ধরেন স্বপ্নে দেখা তারা কত দূরত্ব মানুষ এসে পূজা করে যাচ্ছে, না জানে ওই নৌকাটা মানে মাটি কাটার জন্য করছে, কাটে সমান টমান করে হয়তো ধান ভাত চাষ করবো, কিন্তু ওই কোপ দিলেই নাক মুখ দিয়ে রক্ত উঠছে। এলাকার লোকজন মনে করেন এটি কোনো সাধারণ কূপ নয়। একসময় দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে মানত করতেন। কেউ অসুস্থ হলে বা কোনো বিপদে পড়লে এই কূপের পানি নিয়ে যেতেন বলেও শোনা যায়। কিন্তু আমার পরিবার থেকে আমি এটা বিশ্বাস করি যে না, এখানে অবশ্যই কিছু আছে, না হলে এই ছেলেটা এত তাড়াতাড়ি অসুস্থ হলো, আবার 2 দিন পরে ভোগ দেওয়ার পরে সারা গেল। তবে না, আমাদের হিন্দুর একটা ঐতিহ্য, এই জিনিসটা যেন সুন্দরভাবে আমাদের পরিবেশন থাকে। আর এটা তো অনেক সমাজ আছে, যেরকম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক জাতি এখানে আছে। কূপের খুব কাছে রয়েছে কথিত সোনার নৌকার খাড়ি। মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে বেহুলার সোনার নৌকা এখানেই ডুবে যায় বলে বিশ্বাস করেন অনেকে। এলাকাবাসীর মধ্যে এমন কথাও শোনা যায়, অতীতে এই খাড়িকে অবমাননা করায় কারো কারো অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল।
জিয়নকূপ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটি বিশাল প্রাচীন বটগাছ রয়েছে। স্থানীয়দের বিশ্বাস এই গাছের নিচেই বেহুলা ও লক্ষিন্দরের প্রথম পরিচয় হয় এবং তারা একসাথে সময় কাটাতেন। এর নিচে রয়েছে একটি শিব মন্দিরও। ঐতিহাসিক ও লোকজ গুরুত্ব বিবেচনায় এই জায়গাটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারি উদ্যোগ নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন। বেহুলার কূপ সংরক্ষণ এবং ওনার একটা নৌকা আছে ওখানে এবং ওনার পৈতৃক নিবাসটা আছে এবং এছাড়া যে খাড়িটা এখানে সেই খাড়িটা কিন্তু বিংশরা থেকে বের হয়ে আপনার তালন দিয়ে এবং শুনেছি সেটা সম্ভবত বগুড়া হয়ে চলে যেত এবং বেহুলা নাকি ওই পথেই হচ্ছে যে একসময় বাবার বাড়ি আসতেন এবং এটা লোকমুখে কথিত আছে যে লক্ষিন্দরকে যখন উনি ভেলা করে নিয়ে যাচ্ছিলেন তখন এই পথটা ব্যবহার করেছেন, লোকমুখে এটাই কথিত আছে। তো এই খাল খননটা হচ্ছে আমাদের বর্তমান সরকারের খাল খননের হচ্ছে বিভিন্ন প্রকল্প আছে, এটার মধ্যে যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে খালটাও যেমন সংরক্ষিত হবে তেমনি আমাদের যেহেতু ঐতিহ্যবাহী একটা বিষয় আছে এটাও আমাদের সংরক্ষণ হবে। কালের পরিক্রমায় এবং সংস্কারের অভাবে এই জায়গাটি অবহেলিত অবস্থায় রয়েছে বলে মনে করেন এলাকার লোকজন। নূর তাজমিন নীর, ৭১। চলছে দেশ চোখ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।